রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছে উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। আমাদের রাজ্যে প্রধান ফসলটি হলো ধান। এই তন্ডুল ফসলটি চাষের ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলে থাকেন সুসংহত উপায়ে খাদ্য ব্যবস্থাপনার কথা। মাটি পরীক্ষার উপরে ভিত্তি করে উর্বরতার মান যাচাই করে নিয়ে তারপরে সার দিতে হবে এবং শুধুমাত্র রাসায়নিক সার নয়, জৈব সার, জীবাণু সার, রাসায়নিক সঠিক অনুপাতে প্রয়োগ করতে হবে। বোরো ধানে চাপান সার প্রয়োগ নিয়ে এখন জানাচ্ছেন রাজ্য কৃষি অধিকর্তা ডক্টর সঞ্জয় ভট্টাচার্য। মূলত এনপিকে সার, তিনটে গাছের যে মূল খাবার, সেই খাবারগুলো ব্যবহার করতে হবে। এই মূল সার দিয়ে ধান লাগানোর পর চাপান দেওয়ার ব্যাপার আছে। চারা লাগানোর 30 দিনের মধ্যে, কিছু স্বল্পমেয়াদী জাত হলে লাগানোর 30 দিনের মধ্যে প্রথম চাপান দিতে হবে এবং দীর্ঘমেয়াদী জাত সাধারণত বোরোতে আমরা প্রেসক্রাইব করি না, বলি না চাষ করতে। সেই জন্য যে জাতগুলো সাধারণত 120 দিন বা 130 দিনের মধ্যে হয়, সেই জাতগুলোকেই আমরা বোরো ধানের উপযুক্ত হিসাবে বলি। সেই ধানগুলোতে জমি তৈরি করার সময় নাইট্রোজেন, ফসফেট, পটাশ, তিনটে সার এবং কিছু অনুখাদ্য সার প্রয়োগ করতে হবে। আর এই সময় যে গাছের অবস্থা, সেটা প্রথম চাপান যারা এখনও প্রয়োগ করেননি তাদের ক্ষেত্রে আমি বলবো, প্রথম চাপান হিসাবে আপনারা নাইট্রোজেন ঘটিত সার, বিশেষ করে ইউরিয়া সার প্রয়োগ করুন এবং মাটি পরীক্ষার ভিত্তিতে এই সার প্রয়োগ করতে হবে। এক এক মাটিতে এক এক রকম সারের প্রয়োজন আছে। সেই জন্য সেটা আপনারা স্থানীয় যে কৃষি অফিস রয়েছে সেখানে গিয়ে মাটির নমুনা যদি পরীক্ষা করা থাকে, আমাদের রাজ্য সরকার থেকে সয়েল হেলথ কার্ড দেওয়া হয়েছে, সেই সয়েল হেলথ কার্ডের সুপারিশ অনুসারে আপনারা নাইট্রোজেন সার, বিশেষ করে ইউরিয়া সারটা প্রয়োগ করবেন। যাতে ইউরিয়া সার এমনভাবে প্রয়োগ করতে হবে তার লস যাতে কম হয়। 6 ভাগ মাটি 1 ভাগ ইউরিয়া সার মিশিয়ে একটা মিশ্রণটা যদি গাছের গোড়ায় প্রয়োগ করা যায় তাহলে ইউরিয়া সারের সঠিক ব্যবহার হবে। এবং যারা এমনি ছিটিয়ে প্রয়োগ করবেন, কখনোই যাতে আপনাদের এই সার গাছের পাতার শিশিরের মধ্যে আটকে না থাকে, তাহলে পাতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ইউরিয়া সার যখন প্রয়োগ করবেন মাটিতে অবশ্যই জল থাকবে। এবং যারা পটাশিক সার মূল সার হিসাবে প্রয়োগ করেননি, পটাশ সার মূলত 5 থেকে 10 কেজি জমির অবস্থা অনুসারে চাপান হিসাবে প্রয়োগ করা যেতে পারে এবং এই পটাশ সার প্রয়োগ করা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। এবং কিছু পটাশ সার আছে যেগুলো স্প্রে করা যেতে পারে। 19-19-19 সার, কমপ্লেক্স সার যেটা আছে, সেটাও আপনারা স্প্রে করতে পারেন। তাহলে সেই সারের স্প্রে করার সঙ্গে সঙ্গে আপনার গাছের যে মূল খাবার সেটা গাছ পেয়ে যাবে। তাহলে আপনার প্রথম চাপান হিসাবে ইউরিয়া সার এবং পটাশ সার আপনাদের অবশ্যই এই মুহূর্তে প্রয়োগ করতে হবে। যাদের দ্বিতীয় চাপানের অবস্থায় আছেন তারা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যাতে দ্বিতীয় চাপানটা আপনাদের মিস না হয়। অনুখাদ্য সার বোরো ধানে খুব গুরুত্বপূর্ণ এবং স্প্রে করার সময় কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যাতে আপনার জলের পরিমাণ ঠিক থাকে। এবং বিঘে প্রতি আমরা বলি যে 60 লিটার মতন জল কিন্তু অবশ্যই যাতে দেওয়া হয়। 100 লিটার জলও দিতে পারেন। এবং এটা যখন স্প্রে করবেন তখন সঙ্গে একটা আঠা দেবেন, স্টিকার দেবেন, যাতে কুয়াশায় ওষুধটা এই যেটা স্প্রে করেছেন সেটা ধুয়ে না যায়। একইভাবে সোহাগাও আপনার 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। সোহাগা 12% যদি হয় 2 গ্রাম প্রতি লিটার জলে। এবং যারা সোহাগা জমিতে মূল সার হিসাবে দিয়েছেন তাদের স্প্রে না করলেও চলবে। কিন্তু আপনার যদি স্প্রে না করা হয় তাহলে কিন্তু ধানের চিটে হওয়ার সম্ভাবনা, ধানের উৎপাদন কম হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও ম্যাগনেসিয়াম এবং সালফার, এই দুটো অপ্রধান খাবার, এগুলো প্রয়োগ করতে হবে। সুপার ফসফেট যদি মূল সার হিসাবে প্রয়োগ করেন তাহলে তার থেকে 12% সালফার গাছ পেয়ে যাবে। এবং যেটা ম্যাগনেসিয়াম আছে, ম্যাগসালফ জাতীয় যে অপ্রধান খাবারগুলো পাওয়া যায় বাজারে, পর্যাপ্ত পরিমাণে বিক্রি হয়, সেখান থেকে প্রয়োগ করলে আপনার ধানের উৎপাদন কিন্তু ভালো হবে। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আমি স্প্রের কথা বললাম অনুখাদ্য, এই খাবারগুলো কিন্তু কখনোই কোনো কীটনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করলে হবে না। কারণ তাতে তার যে গুণগত মান, কীটনাশকের যে গুণগত মান এবং অনুখাদ্যের যে গুণগত মান, দুটোই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এই আলাদা আলাদাভাবে স্প্রে করতে হবে। এবং স্প্রে করার সময় খেয়াল রাখবেন যাতে সঠিক পরিমাণে জল এবং একটা আঠা দেওয়া হয়, তাহলে আপনার যে ধানের যে উৎপাদন, কাঙ্ক্ষিত উৎপাদন, সেটা ঠিক থাকবে। গাছে যখন সার প্রয়োগ করবেন, গাছের ফসলের যে ধানের যে আগাছা, সেই আগাছাকে পরিষ্কার করার পরই প্রয়োগ করবেন। এবং প্রয়োগ করার পর আপনার ভালো করে মাটি ঘেটে দিতে হবে যাতে শেকড়ের জায়গায় পৌঁছয়, সেই জন্য যাতে সার গাছ ঠিক মতন পায়। সেই আগাছাগুলোকে ভালো করে পরিষ্কার করবেন
যাতে আগাছা আপনার ইয়েতে না বিশেষ করে এসআরআই যারা করছেন, এসআরআইতে একটু আগাছা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য এসআরআইতে আপনারা যখন সার প্রয়োগ করবেন, আগাছাকে নির্মূল করে তারপরে সার প্রয়োগ করবেন। এবং সার প্রয়োগ করার সময় যে জলের পরিমাণ, সেই জলের পরিমাণটা আপনার কিন্তু লক্ষ্য রাখতে হবে। জল যদি আপনার খুব বেশি হয়ে যায় সেটাও বাঞ্ছনীয় নয়, এবং জল যদি একদম না থাকে তাহলেও সার গলে গাছের গোড়ায় পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা হবে। সেই জন্য ছিপছিপে জল ধরে রাখতে হবে এবং অথবা সার প্রয়োগ করার পর হালকা সেচ দিতে হবে, যাতে গাছ সেই ঠিক মতন সারটা গ্রহণ করতে পারে। এখন নতুন করে পুকুর প্রস্তুতির সময়, আর পুকুর যদি সঠিকভাবে তৈরি না হয় তাহলে মাছ ছাড়া যাবে না, মাছের উৎপাদন মার খাবে। তাই বিজ্ঞানসম্মত প্রযুক্তি অবলম্বন করে এই কাজটি করতে হবে। একজন মাছ চাষি কোন কোন প্রযুক্তি অবলম্বন করলে ভালো ফলন এবং ভালো লাভ পাবেন, সেই বিষয়ে একটি ধারণা দিলেন মুর্শিদাবাদ জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সমীরণ পাত্র। যে সকল চাষি ভাইরা ভাবছেন যে নতুন পুকুর খনন করবেন কিংবা নতুন পুকুর তৈরি করবেন কিংবা পুরনো পুকুর আছে সেটাকে সংস্কার কীভাবে করবেন, যদি নতুন পুকুর করেন তো আপনাদের প্রথমেই একটা সয়েল টেস্ট করে নিতে হয় যে ওই জায়গাটাতে জল ধারণ ক্ষমতা কীরকম আছে সেটা আগে নির্ভর করে নেওয়ার পর তারপরে আপনারা সেই জায়গায় পুকুর করতে পারেন। তো সেটা করার জন্য আপনাদের যে জায়গাটা সিলেক্ট করলেন সেই জায়গাটাতে 2 ফুট মতো গর্ত করে দিয়ে সেখানে বিকেলের দিকে 2 বালতি মতো জল ঢেলে দেবেন। দিয়ে সকালবেলা আপনারা আগামী দিন সকালবেলা গিয়ে দেখবেন যে ওখানে কতটা জল আছে ওই জায়গাটাতে। যদি পুরো জল শুষে যায় তাহলে সেই জায়গাটা পুকুর করার জন্য উপযুক্ত নয়। যদি সামান্য পরিমাণ জল জমে থাকে তাহলে ভাববেন সেই জায়গাটা পুকুর করার জন্য উপযুক্ত জায়গা। এরপরে ওই জায়গাটাকে উত্তর দক্ষিণ বরাবর আপনাদের হচ্ছে কি লম্বালম্বি পুকুরটা হবে। কারণ হচ্ছে কি সারা বছর এই দিক দিয়ে বায়ু প্রবাহিত হয়, তার জন্য হচ্ছে কি উত্তর দক্ষিণ বরাবর আপনারা আয়তাকার পুকুর কাটবেন। এবং পুকুরের যে জায়গাটা করবেন সেই জায়গায় যেন পূর্ব পশ্চিম পাড়ে কিংবা চারিদিকেই কোনো বড় গাছ থাকবে না, যে গাছগুলোতে হচ্ছে কি সারা বছর ধরে পাতা পড়ে এরকম গাছ থাকবে না। এবং হচ্ছে কি পুকুর পাড়ে এমন গাছ লাগাবেন কিংবা এমন গাছ থাকবে যে জায়গাটা নির্বাচন করে সেখানে যেন হচ্ছে আম, জাম, কাঁঠাল এই সমস্ত গাছ থাকবে না, বাঁশ থাকবে না, থাকবে শুধু হচ্ছে কি নারকেল, সুপারি, পেয়ারা লাগাতে পারেন, লেবু লাগাতে পারেন। এছাড়াও হর্টিকালচারাল যে ফ্লাওয়ার্সগুলো আছে, যে গাছগুলো আছে সেগুলো আপনারা চাষ করতে পারেন। তারপরে এটাকে উত্তর দক্ষিণ বরাবর লম্বালম্বিভাবে কাটার পর সেটাকে মোটামুটি আপনার হচ্ছে কি আমাদের যে মাছ চাষের জন্য যে উপযুক্ত গভীরতা যেটাকে বলি 6 থেকে 7 ফিট গভীরতা, সেই গভীরতা করার জন্য আপনাদের কি করতে হবে, মোটামুটি হচ্ছে কি 4 ফিট মতো গর্ত করতে হয়। 4 ফিট গর্ত করে নেওয়ার পরেই তার যে মাটিটা সেই মাটির পাড়টাকে আপনি আরও 3 ফিট মতো উঁচু করে দেবেন। তাহলে টোটাল 7 ফিট হয়ে গেল। কিন্তু 7 ফিটের জায়গায় 8 ফিটও করে নিতে পারেন। ওই মাটিটা তুলে নিয়ে পাড়টাকে ভালো করে দুরমুস করে নেবেন। দুরমুস করে নেওয়ার পর এবং পুকুরের তলটা যেটা করবেন সেটা একদিক বরাবর ঢাল হবে। তার কারণ হচ্ছে কি যখন আপনি জল ছেঁচে বের করবেন সেটা একদিকেই পাম্প বসিয়ে যেন পুকুরের সমস্ত জলটা উঠে যায় এবং তলটা লেভেলিং করে নেবেন। এবং লেভেলিং করে নেওয়ার পর সেটাতে চুন ছিটাবেন বিঘা প্রতি 40 কেজি করে পলি চুন আপনারা দেবেন। দেওয়ার পর 1 সপ্তাহ পরে সেখানে আবার পুনরায় হবে জল ঢোকাবেন। জল ঢুকিয়ে 2-2.5 ফিট মতো জল রাখবেন। জল ঢোকানোর পর তারপরে দেখবেন ওই 2-2.5 ফুট যেটা জল ঢোকালেন সেটা মোটামুটি 1-1.5 ফিটে থেমে যাবে, মানে কিছুটা জল চলে যাবে, নিচে চলে যাবে। তারপরে আপনারা জৈব সার, অজৈব সার যা আছে সেগুলো আপনারা প্রয়োগ করবেন। প্রয়োগ করার পরই তারপরে আপনারা যখন হ্যাচারি থেকে ডিম পোনা পাওয়া যাবে সেই ডিম পোনা নিয়ে এসে ছাড়তে পারেন। এটা হচ্ছে কি নতুন পুকুর তৈরি করার প্রসেস বললাম। আর যিনাদের পুরনো পুকুর আছে তারা সেমভাবেই করবেন, কিন্তু নতুন পুকুরের জায়গায় পুরনো পুকুরে কি করতে হবে, সেখানে হচ্ছে কি পাড় সংস্কার করতে হবে। পুকুরের তলে যদি 1 ফুটের বেশি গভীর যদি পাঁক থাকে সেই পাঁকটাকে তুলে ফেলতে হবে। এখন বিভিন্ন ধরনের স্কিম চলছে, সেই স্কিমের মাধ্যমে আপনারা এই পাঁকটা সংস্কার করে নিতে পারেন, পুকুরটাকে তৈরি করে নিতে হবে। পুরনো গাছ থাকে সেগুলো কেটে ছেটে ফেলে দেবেন এবং সেগুলো ছেটে নেওয়ার পর নতুন পুকুরের ক্ষেত্রে যেমন বললাম যে চুন যেরকম 40 কেজি বলেছি সেরকমই ডোজেই আপনারা এই কলি চুন প্রয়োগ করবেন। এবং কলি চুন প্রয়োগ করার পরেই তারপরে যেরকমভাবে জৈব সার এবং অজৈব সার দিতে বললাম, জৈব সার বলতে গোবর, অজৈব সিমেন্ট, সুপার ফসফেট, ইউরিয়া দেবেন। তারপরে আপনারা ডিম পোনা, ধানি পোনা যা কিছু করেন পুকুর রেডি হয়ে যাবে এবং সেটা আপনারা আগামী দিনের জন্য পুকুর রেডি করে নিলেন। আর মেন বর্তমান যে সময় চলছে শীতকালটা হচ্ছে পুকুর তৈরি করার উপযুক্ত সময়। এই সময়ে আপনারা কিন্তু পুকুর তৈরি করে নেবেন, যে যার সেটা চারা পোনার জন্য হতে পারে, ডিম পোনার জন্য হতে পারে, ধানি পোনার জন্য হতে পারে কিংবা বড় মাছের জন্য হতে পারে। তো
যদি এই বিষয়ে আরও অন্যান্য কিছু যদি জানার দরকার হয়, আমাদের মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রে একটা অ্যাপস আছে, মুর্শিদাবাদ কৃষি অ্যাপস বলে, মোবাইল অ্যাপস। প্লে স্টোরে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন। সেখানে গিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে, শুধু কৃষি বিষয় নয়, মৎস্য প্রাণী সমস্ত বিষয়ের উপরে আপনারা সেই সমস্ত কোশ্চেনগুলো সেখানে আপলোড করতে পারবেন, এবং আপলোড করলে আমরা সেটা তার প্রত্যুত্তর দিতে পারবো। আপনাদের ইনস্ট্যান্ট হচ্ছে কি আপনাদের মোবাইলে মেসেজ চলে যাবে। ফোন নম্বরে যোগাযোগ করতে চান তো আমার নাম্বার হচ্ছে 8250273441। এটা আমার পার্সোনাল নাম্বার। এটা অফিস টাইমে সোম থেকে শুক্রবারে আপনারা 10টা থেকে 5টা পর্যন্ত আপনারা অফিসের টাইমে ফোন করবেন। আপনাদের যাবতীয় যা সমস্যা আছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন প্রবীর সরকার। তিনি লাল শাক করতে ইচ্ছুক। লাল চাষের বিজ্ঞানসম্মত প্রযুক্তি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লাল শাকের চাষ করা হয়। এ রাজ্যের বেশিরভাগ মানুষই একে কাটোয়ার ডাঁটা বলে চেনেন। লাল শাক বা কাটোয়া ডাঁটা এ রাজ্যের একটি প্রচলিত সবজি। সাধারণভাবে এর চাষ সারা বছরই করা হয়। চাষের প্রথমে এর সঠিক জাতগুলোকে বেছে নিতে হবে, যেমন লাল শাক, সুরেশ্বর, আলমপুর, কাটোয়া প্রভৃতি। জল নিকাশি ব্যবস্থাযুক্ত উঁচু দোআঁশ মাটি লাল শাক চাষের জন্য আদর্শ। চাষের শুরুতেই জমি গভীরভাবে কর্ষণ করে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। বিঘা প্রতি 1 টন হারে জৈব সার প্রয়োগ করা উচিত। শেষ চাষের আগে মূল সার হিসাবে বিঘা প্রতি 14 কেজি নাইট্রোজেন, 7 কেজি ফসফেট এবং 7 কেজি পটাশ সার প্রয়োগ করা প্রয়োজন। এরপরে 3 ফুট চওড়া এবং সুবিধামতো লম্বা বেড তৈরি করতে হবে। প্রতিটি বেডের মাঝে 1 ফুট চওড়া নিকাশি নালা রাখতে হবে। বিঘা প্রতি লাল শাকের বীজ লাগে 200 গ্রাম। বেডে বীজ বোনার পূর্বে কার্বেন্ডাজিম 2 গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে শোধন করতে হবে। এরপর হালকা সেচ দিতে হবে। জমিতে আগাছা জন্মালে তা নিড়ানি দিয়ে পরিষ্কার করতে হবে এবং গাছ থেকে গাছের দূরত্ব 1 ফুট রেখে বাড়তি গাছ জমি থেকে তুলে দিতে হবে। বীজ বোনার 21 দিন পর চাপান সার হিসাবে বিঘা প্রতি 4 কেজি নাইট্রোজেন ও 4 কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে এবং জমিতে সঠিক মাত্রায় সেচ দিতে হবে। আবার বীজ বপনের 40 থেকে 42 দিনের মাথায় দ্বিতীয় চাপান সার হিসাবে প্রথমবারের মতো অর্থাৎ 4 কেজি নাইট্রোজেন ও 4 কেজি পটাশ প্রতি বিঘায় প্রয়োগ করা উচিত। নিয়মিত জমি পরিদর্শন করে রোগজ্বালার উপদ্রবের হাত থেকে লাল শাককে রক্ষা করতে হবে। বাজারের চাহিদা অনুযায়ী পুষ্ট ডাঁটাগুলোকে তুলে বাজারজাত করা হয়। 1 মাসের পরবর্তী সময় থেকে 3 মাস পর্যন্ত ডাঁটা বা শাক তোলা যেতে পারে। 1 বিঘা জমিতে লাল শাক বা কাটোয়া ডাঁটার ফলন পাওয়া যায় 30 কুইন্টাল। পোল্ট্রি পালকেরা মুরগি পালনের পাশাপাশি কোয়েল পালনের দিকে ঝুঁকছেন। তার কারণে এই পাখিটি জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। এই পাখির কোলেস্ট্রল খুব কম থাকে, তাই স্বাস্থ্য সচেতন মানুষেরা কোয়েলের মাংস বেশি পছন্দ করছেন। কোয়েল পালনও খুব সহজ, ছোট পাখি, তাই ছোট জায়গা হলেই এই পাখিটি পালন করা যায়। কোয়েল খামারে সুসংহত পরিচর্যা করলে বাচ্চার মৃত্যুহার কমে এবং লাভ বেশি হয়। কোয়েলের খাদ্য এবং খামারের পরিচর্যা নিয়ে জানালেন মুর্শিদাবাদ জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর অমিতাভ রায়। একটা প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি মোটামুটি ওজন হয় গড় পড়তা 150 থেকে 175 গ্রাম, যেটাকে ছাড়ানোর পরে যে ড্রেসিং করার পরে যে ওজনটা পাবো, তো সেটা হচ্ছে মোটামুটি 80 থেকে 100 গ্রামের মধ্যে। একটা প্লেট হিসাবে খাওয়ার মতো, এটা খুবই উপাদেয় অথবা খুবই সহজসাধ্য। পরে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত অনেক চাষি আছে যারা এই কোয়েল ফার্মের সঙ্গে যুক্ত। তো তারা হচ্ছে প্রাপ্তবয়স্ক কোয়েল মোটামুটি 45 থেকে 55 টাকার মধ্যে পার পিস হিসাবে এরা কিন্তু বিক্রি করে। কোয়েলের ডিম হচ্ছে পিগমেন্টেড, মানে সাধারণত আমি মুরগি বা হাঁসের ডিম দেখি সেটার উপরে একটা বাদামি বা কালচে টাইপের ছোপ ছোপ থাকে। ডিমটা আমাদের পায়রার ডিমের মতোই ওজন হিসাবে যদি ভাবি, মোটামুটি 8 থেকে 10 গ্রাম একটা ডিম। তো 100 কেজির মধ্যে যদি আমি খাবারটা কল্পনা করি, 100 কেজির খাবার বানাবো, সেখানে আমরা ভুট্টাটা 40 থেকে 45 কেজি হিসেবে ব্যবহার করতে পারি। যদি আমরা সোয়াবিন দিতে পারি অল্প পরিমাণ, তাহলে খুবই ভালো। যদি না দিতে পারি, সেই জায়গাতে আমরা সরষে খোল কখনো কখনো ব্যবহার করতে পারি। সেটা আমরা মোটামুটি 11 থেকে 12% মতো দিতে পারি। সঙ্গে আমরা ডিওয়েল রাইস বা মানে ধানের গুঁড়ো,
সেটা অল্প পরিমাণে আমরা মেশাতে পারি। মিনারেল মিক্সার দিতে পারি। লেইং স্টেজে অবশ্যই আমাদের খনিজ লবণ, যেটাকে আমরা বাংলায় বলি, সেটা অবশ্যই মেশাতে হবে। 100 কেজিতে 4 কেজি মেশাতে হবে। আর খাদ্য লবণ, যেটা আমরা বলি টেবিল সল্ট, সেটা মোটামুটি 1 কেজি 100 কেজিতে মেশাতে হবে। এরকম একটা খাদ্য তালিকা তৈরি করতে পারি। 6 সপ্তাহ পরে, মানে 42 দিনের পর থেকে ডিম দেয়। প্রাপ্তবয়স্ক একটা কোয়েল সারাদিনে মোটামুটি 30 থেকে 35 গ্রাম খাবার খায়। কোয়েল পালনের ক্ষেত্রে কোয়েলটা খুবই লাভজনক এই কারণেই যে আমরা খুব তাড়াতাড়ি এটা ব্রয়লার মুরগি আমরা যেটা বলি মোটামুটি 36 থেকে 40 দিনের মধ্যে একটা রিটার্ন পাই যে ব্যবসার পরে পরে। সেই একইভাবে কোয়েল মোটামুটি 2 মাসের পর থেকে বা 1.5 মাসের পর থেকে কিন্তু আমরা একটা রিটার্নের কথা আশা করতে পারি বা আশা করি। কোয়েলের ডিম থেকে একটা উপার্জন আসে। আর কোয়েলের কথা বলবো, রোগের ক্ষেত্রে যদি ভাবি, কোয়েলের রোগ কিন্তু প্রতিরোধ ক্ষমতা যথেষ্টই বেশি। কোয়েলের রোগ হয় না বললেই চলে। সেই কারণে কিন্তু কোয়েলের কোনো ভ্যাকসিন বা টিকাকরণ করার দরকার হয়ে থাকে না। কিন্তু যেটা সমস্যা হয় লেইং স্টেজে আসার পরে অথবা শুরু থেকেই যদি কল্পনা করি ভালো একটা কোয়েলের ফার্ম করব, প্রথম থেকেই কিন্তু মিনারেল মিক্সচার বা খনিজ লবণের ডেফিসিয়েন্সি হয়, মানে ঘাটতি হয় খাবারের মধ্যে। আর সঙ্গে কিছু ভিটামিন কিন্তু মেশাতে হয়। এই ডেফিসিয়েন্সিটা কিন্তু হলে লেইং স্টেজে যে কোয়েলগুলো আছে তার কিন্তু ডিমের পরিমাণ তুলনামূলক কমে যায়। সুতরাং খাবারের মধ্যে আমাদের এই ট্রেস মিনারেল আর সঙ্গে একটু ভিটামিন আর সাপ্লিমেন্ট করতে হবে। বাকি রোগ খুব একটা আমাদের হয় না, নগণ্য ধরতে পারেন। ধরুন একদিনের বাচ্চা নিয়ে আমি ফার্মটা শুরু করলাম। প্রথমে আমরা সাধারণভাবে যেগুলো মুরগি বা হাঁস, যেগুলো পাখি জাতীয় জিনিস আছে, যেগুলো আমরা ব্রুডিং করি, মোদ্দা কথায় যেটা আমরা আঁতুড় ঘর বলি, সেই ঘরটা কিন্তু আমাকে তৈরি করতে হবে। প্রধানত শীতকালে কম করে 21 দিন থেকে 1 মাস আপনাকে গরমের ব্যবস্থা করতে হবে, মানে বাল্ব জ্বালিয়ে একটা আঁতুড় ঘরের ব্যবস্থা করতে হবে। কোয়েলের ক্ষেত্রেও একইভাবে কিন্তু ছোট বাচ্চা যখন থাকবে আমাকে মোটামুটি 21 দিন অবধি কোয়েলের আঁতুড় ঘরের ব্যবস্থা, ব্রুডিং স্টেজটা কিন্তু তৈরি করতে হবে। ওই সময় পর্যাপ্ত পরিমাণে খাবার আর জলের কিন্তু দরকার হয়। অ্যাডাল্ট সাইজের কোয়েলের ক্ষেত্রে যদি আমি খাঁচা সিস্টেমে চাষ করি, মানে কেজ সিস্টেমে যদি আমি চাষ করতে পারি, সেই জায়গাতে জায়গার অভাব আছে, সেই জায়গাতে কেজ সিস্টেমটা খুবই উপযোগী। তো সেই ক্ষেত্রে আমরা 6টা কোয়েল পিছু 1 স্কোয়ার ফিট জায়গার জন্য কিন্তু সাফিসিয়েন্ট। আর যদি আমি ডিপ লিটার করে থাকি, মানে আমি ছেড়ে পালন করি, বিছানা করে যদি আমি কোয়েল পালন করি, সেগুলোর ক্ষেত্রে বর্গফুট জায়গাতে 1 স্কোয়ার ফুট জায়গাতে আমি 4টে কোয়েল আমি পালন করতে পারি এরকমভাবে। আর আমি যদি কোয়েলের ফার্মের পরে আমি ব্যবসার কথা ভাবি, মোটামুটি কোয়েল 45 থেকে 50 দিনের অ্যাডাল্ট সাইজ চলে আসে। সাধারণত গড় পড়তে আমরা ওজন পেয়ে যাই অ্যাডাল্ট সাইজের কোয়েল মোটামুটি 50 দিন বা 60 দিনের মাথায়, 2 মাসের মাথায় আমরা স্ত্রী কোয়েল 150 থেকে 175 গ্রাম এভারেজ ওজন পাই। আর পুরুষ কোয়েল কিন্তু তুলনামূলক ওজনটা কম হয়, সেখানে আমরা পাই 100 থেকে 125 গ্রাম। স্ত্রী কোয়েল হচ্ছে গলার নিচে, দেখবেন কোয়েলের সাধারণত আমরা বাদামি কালার হয়, গলার নিচে টিপ মতো পিগমেন্টেড কালো ওই বাদামি ছোপের উপরে কালো একটা পিগমেন্ট থাকে, মানে কালো টিপ পরার মতো থাকে, যেটাতে থাকবে সেটা কিন্তু মেয়ে কোয়েল। আর যেটাতে লালচে কালার থেকে অ্যাজ ইউজুয়াল গায়ে পালকের কালার যেটা হয়, সেটা কিন্তু আমাদের পুরুষ কোয়েল হিসেবে আমরা কনসিডার করি, সেটাকে পুরুষ কোয়েল বলি। পর্যাপ্ত পরিমাণে খাবার আর জলের কিন্তু দরকার হয়। অ্যাডাল্ট সাইজের কোয়েলের ক্ষেত্রে যদি আমি খাঁচা সিস্টেমে চাষ করি, মানে কেজ সিস্টেমে যদি আমি চাষ করতে পারি, সেই জায়গাতে যেগুলো আমার জায়গার অভাব আছে, সেই জায়গাতে কেজ সিস্টেমটা খুবই উপযোগী। তো সেই ক্ষেত্রে আমরা 6টা কোয়েল পিছু 1 স্কোয়ার ফিট জায়গার জন্য কিন্তু সাফিসিয়েন্ট। আর যদি আমি ডিপ লিটার করে থাকি, মানে আমি ছেড়ে পালন করি, তো 1 স্কোয়ার ফুট জায়গাতে আমি 4টে কোয়েল আমি পালন করতে পারি এরকমভাবে। আর মেয়ে কোয়েল কিন্তু পুরুষের তুলনায় ওজনে বেশি হয়। সাধারণত গড় পড়তে আমরা ওজন পেয়ে যাই অ্যাডাল্ট সাইজের কোয়েল মোটামুটি 50 দিন বা 60 দিনের মাথায়, 2 মাসের মাথায় আমরা স্ত্রী কোয়েল 150 থেকে 175 গ্রাম এভারেজ ওজন পাই। আর পুরুষ কোয়েল কিন্তু তুলনামূলক ওজনটা কম হয়, সেখানে আমরা পাই 100 থেকে 125 গ্রাম। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে, জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।